প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আজ আমাদের আলোচনার বিষয় পৃথিবী কি বাঁচাতে পারবে COP26। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান। আমাদের সাথে আরও যুক্ত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে আরটিভির ফেসবুক পেজেও। চাইলে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন কিংবা মতামত জানাতে পারেন। যাচ্ছে মূল আলোচনায়। সৈয়দা রেজওয়ানা হাসান, আপনার কাছে শুরুতে আসতে চাই যে COP26 যে সম্মেলনটি হচ্ছে, এটি বিশ্ববাসীকে কতটা আশা জাগাতে পারছে? নানাভাবে এটি বিশ্লেষণ হচ্ছে, নানা দেশ এই বিষয়গুলোকে দেখছে। একই সাথে আপনি জানেন যে এই সম্মেলনটি যেখানে হচ্ছে তার বাইরে অনেকেই এই নানা ধরনের বক্তব্য নিয়ে তারা এই বিশ্ব নেতাদের সামনে হাজির হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে যাদের পরিবর্তন হওয়ার কথা তারা কতটা পরিবর্তন হচ্ছেন, তাদের মধ্যে কতটা আমরা পরিবর্তন দেখছি, বা তারা তাদের অঙ্গীকার রক্ষা করবেন কিনা, এইটাই মূল চ্যালেঞ্জের বিষয়। সেই জায়গা থেকে আপনি কতটা সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ। সম্ভাবনা খুব দেখছি সেটা বলবো না, কিন্তু আশা হারানোর তো আমাদের কোনো উপায় নেই, কারণ আমাদের জন্য তো এই আলাপ আলোচনায় দর কষাকষি হচ্ছে অস্তিত্বের স্বার্থে দর কষাকষি, ফলে সেখানে আমাদের আশা হারানোর সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে আমাদের তো সময় আমরা অনেকটা হারিয়ে ফেলেছি। এই সম্মেলনেই আসলে এই সম্মেলনটাকে একটা টার্নিং পয়েন্ট হতে হবে, কারণ এই মহামারীর পরেও যদি আমরা আমাদের উন্নয়ন দর্শন না বদলাই, পৃথিবীকে বাঁচানো, প্রাণ প্রকৃতিকে বাঁচানো কতটা গুরুত্বপূর্ণ সেটা এর পরেও যদি আমরা অনুধাবন করতে না পারি, তাহলে সেটা আসলে পুরো মানব সভ্যতার জন্য একটা ব্যর্থতা হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য তো অবশ্যই একটা অনেক ব্যর্থতা হবে। এই সম্মেলনে একটি আশার দিক হলো, অন্যান্য অনেক সম্মেলন চাইতে এই সম্মেলনে তরুণ এবং তারুণ্যের উপস্থিতি অনেক বেশি, এবং তাদের প্রতিবাদ এবং তাদের ভাষা অনেক বেশি শানিত এবং একদম টু দ্য পয়েন্ট। যেটা বলার দরকার তারা সেটাই বলছে, এবং তা হচ্ছে যে বর্তমানের রাজনৈতিক নেতৃত্ব আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা সমস্যা জানি, সমাধান জানি, এই রাজনৈতিক নেতৃবৃন্দ আর ছলচাতুরি না করে সরাসরি কাজের ঘোষণা দেয়। এই যে একটা তরুণ জনগোষ্ঠীর চাপের মুখে আমাদের রাজনৈতিক নেতৃত্বগুলো পড়ছে, এটা এর আগে কখনো ছিল না, এবং তরুণ গোষ্ঠীটা প্রজন্মটা দেখিয়ে দিচ্ছে যে কেমন করে জীবাশ্ম জ্বালানি, বনায়ন, উজাড়, আধুনিক কৃষি, জলবায়ু বিপর্যয়ের মতন বিপর্যয়কে বাঁচিয়ে রাখছে, এবং তারা স্পষ্ট সমাধান দিচ্ছে। এইটার বিপরীতে এইটা নেন, এটার পরিবর্তে এটা নেন। সেখানে আমার একটা অনেক বড় আশার জায়গা, জি। যে যেহেতু প্রত্যেকটা দেশের সরকারি রাজনৈতিক সরকার এই তরুণ ভোটারদের মতামতকে তারা কিভাবে উপেক্ষা করবেন, কারণ এই তরুণরা কিন্তু এখনো কলুষিত না, অনেক পিওর, এবং তারা একটা স্পষ্ট এজেন্ডা দিয়েছে। এটাই একমাত্র আশার জায়গা। জি, অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে অন্য আলোচনা নিয়ে। অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক, আপনার কাছে আসতে চাই। আপনি আমাদের অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসানের কথা শুনলেন যে তিনি আসলে একটি আশা দেখেন যে তরুণদের সম্পৃক্ততা, তারা কিভাবে বিশ্বকে সাজাতে চায় নিজেদের প্রয়োজনে, নিজেদের বাঁচার প্রয়োজনে। সেই জায়গা থেকে যদি একটু বৈশ্বিক প্রেক্ষাপটের আলোচনার পাশাপাশি আমরা বাংলাদেশের জায়গাতেও আমরা নজর রাখতে চাই। বাংলাদেশের যেটি বলা হচ্ছে, যেটি উচ্চাভিলাষী একটি লক্ষ্য পূরণে চাই 15 লাখ কোটি টাকা, এই যে অবস্থানের কথা বলা হচ্ছে, আমাদের যে এখন বর্তমান বাস্তবতা তার সাথে আমাদের এই প্রস্তাব, এই দুটাকে যদি মিল করে আমরা যদি এটিকে বাস্তবায়নের পর্যায়ে নিয়ে যেতে চাই, অনেকেই বলেন যে আসলে এটি বাস্তবায়ন একটি বড় একটি চ্যালেঞ্জের বিষয়। সেক্ষেত্রে আমাদের অন্যান্য উন্নয়ন কার্যক্রমগুলো বন্ধ হতে পারে, বা আমাদের দেশীয় অবস্থান থেকে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য যে অর্থের যে জোগাড় করা অথবা অর্থ ম্যানেজ করা, এই জায়গাতে একটা বড় ঘাটতি হতে পারে বা একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আপনি কিভাবে বিষয়টি দেখছেন? সরি, আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছি। আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। এখন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এক্সকিউজ মি, আরেকবার একটু কাইন্ডলি। আপনার যে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আর শোনা যাচ্ছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনার কথা শোনা যাচ্ছে, কিন্তু উপস্থাপকের কথা শুনতে পাইনি আমিও। জি, উপস্থাপকের কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, নিউজ রুমে উপস্থাপকের কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন আমাকে?
প্রফেসর ফারুক এখন শুনতে পাচ্ছেন আমাকে? প্রফেসর ফারুক এখন শুনতে পাচ্ছেন আমাকে? রিজওয়ানা হাসান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? প্রফেসর ফারুক এখন শুনতে পাচ্ছেন? দর্শক, কিছু ত্রুটি দেখা দিয়েছে, আমরা এটি সংশোধন করে ফিরছি। এই মুহূর্তে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি পৃথিবী কি বাঁচাতে পারবে COP26। আলোচক হিসাবে রয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ানা হাসান। আরও আছেন আমাদের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুইজনকে। অধ্যাপক ফারুক, আমরা যে আলোচনাটি করছিলাম, বিশেষ করে রেজওয়ানা হাসান যে আলোচনাটি করছিলেন যে আসলে এই সম্মেলন কতটা আশা জাগাতে পারছে, সেক্ষেত্রে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের কথাও বলেছেন যে আসলে এই বিষয়গুলোর কারণে তরুণদের অংশগ্রহণ এবং আগামী পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে, নিজেদের বাঁচতে হলে নিজেদের প্রয়োজনে পৃথিবীকে বাঁচাতে হবে, পৃথিবীকে সাজাতে হবে। তো এই জায়গাতে বাংলাদেশের যে প্রেক্ষাপটে যেটি বাংলাদেশ যে প্রস্তাবনার কথাটি উল্লেখ করেছে, সেটি বলা হচ্ছে যে আসলে এটি উচ্চাবিলাসী একটি লক্ষ্য, এটি বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থ দরকার, এই জায়গাতে কতটা বাংলাদেশ এই উচ্চাবিলাসী যে লক্ষ্য পূরণ করতে পারবে, সেক্ষেত্রে আমাদের যে বাস্তবতা, এই বাস্তবতার প্রেক্ষাপট আপনি কিভাবে দেখছেন এই বিষয়কে? ধন্যবাদ আপনাকে। জি, আসলে COP26 হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে, এটা আমরা জানি। এবং অনেক বললেন যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ এবার জয়েন করেছে। বাংলাদেশ থেকে কিছুক্ষণ আগে অ্যাডভোকেট রেজওয়ানা চৌধুরীও বলছিলেন, বাংলাদেশ থেকে তরুণরা, আমি দেখেছি যে প্রধানমন্ত্রীর সাথে বোধহয় একটা টিমও গেছে। তারা বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে, স্লোগান নিয়ে ওই সম্মেলন কেন্দ্রের সামনে তারা অবস্থান করছে। বিষয়গুলো আমাদের জন্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক। কিন্তু আমি একটু ফিরে যেতে চাই যে এর আগের জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটটা কেমন ছিল। 2015 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, ফ্রান্সের প্যারিসে এরকম একটি জলবায়ু সম্মেলনই হয়, যেখানে 130টা দেশ কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন করে, যেখানে তারা বলেছিল প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইরার তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা তারা বাড়তে দেবে না, এই যে শতকটা চলছে এই সেঞ্চুরির মধ্যে। কিন্তু ভেরি আনফরচুনেটলি আমরা খেয়াল করছি এই টেম্পারেচারটা কিন্তু 1.5 তো নয়, এটা এখন গিয়ে 2.7 ডিগ্রি সেলসিয়াসে থেমেছে। এবং যেটা যুক্তরাষ্ট্রের NCEP টেম্পারেচার মডেল ফোরকাস্ট বলছে যে বাই এন্ড অফ দিস সেঞ্চুরি এই টেম্পারেচার ইনক্রিমেন্টটা কিন্তু 3 অর অ্যাবভ 3 ডিগ্রি সেলসিয়াস গিয়ে দাঁড়াবে। অর্থাৎ আমি একটু যদি আমার মতো করে অ্যাজ এ রিসার্চার্স পয়েন্ট অফ ভিউ জিনিসটাকে মূল্যায়ন করার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে যেসব লক্ষ্যমাত্রা অতীতেও এই নেতৃবৃন্দগুলো বসে নিয়েছেন, সেগুলো কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি, বা আমাদের ডিজায়ারটা, আমাদের আকাঙ্ক্ষাটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আবার এই সাথে প্রাসঙ্গিকভাবে বলবো যে এই যে গ্লোবালি যেসব গ্রিন হাউস গ্যাসগুলো ইমিশন হচ্ছে, যার কারণে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এবং যার ফলশ্রুতিতে এখন এই যে বিশ্বের 130টা দেশের নেতৃবৃন্দ বসেছেন জলবায়ু সম্মেলন নামের একটি সম্মেলনে, সেখানে যারা একদম প্রিন্সিপাল ইমিটার, লার্জেস্ট ইমিটার অফ গ্রিন হাউস গ্যাসেস, অর্থাৎ সেই রাষ্ট্রটি চীন, কিন্তু গতকাল পর্যন্ত এখানে জয়েন করেনি, হয়রাস তারা কিন্তু সবচেয়ে লার্জেস্ট ইমিটার। তাহলে এইসব জিনিসগুলো, এবং আমরা যতটুকু জানি যে রাশিয়াও এখন জয়েন করেনি, তারা ব্যক্তিগত কারণে জয়েন করেনি। জি, তাহলে অতীতের এইসব অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের জন্য নিঃসন্দেহে একটা তিক্তকর। তার মানে আপনি কি অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক, আপনি কি এখানে বৈশ্বিক রাজনীতির একটি বিষয় লক্ষ্য করছেন, নাকি ক্ষমতাধর রাষ্ট্রগুলো এই ধরনের সম্মেলনগুলোতে অংশগ্রহণ করা সেটি একেবারে মানে এটি তাদের খুব একটা বেশি গুরুত্ব দেন না, অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করেন, নানা ধরনের মৌখিক অঙ্গীকারের কথা বলেন, কিন্তু বাস্তবায়নে বা বাস্তব অবস্থায় সেই বিষয়গুলো আমরা দেখি না? এর পেছনে কি বৈশ্বিক রাজনীতি, না এক একটি ক্ষমতাধর রাষ্ট্রগুলো নিজেদের মতো করে পৃথিবীকে শাসন করতে চান? কোনটি আপনার কাছে মনে হয়?
আসলে আমার কাছে তো মনে হয় এখানে একটা ওয়ার্ল্ড পলিটিক্স এর একটা বিষয় তো রয়ে গেছে, জি যেখানে 45% ইমিশন কমানো উচিত গ্রিন হাউস গ্যাসের, সেখানে তারা মোর দেন 45% বা 50% ইমিশনই তারা করে চলেছেন। আপনার প্রথম প্রশ্নটির সাথে সামান্য একটু জুড়ে দিয়ে খুব সংক্ষেপে বলতে চাই। জি আপনি বলছিলেন যে যেই টাকাটির কথা বা কম্পেনসেশন একটা পয়েন্টের কথা আপনি বলছিলেন টাকার অঙ্কে। আমি যতটুকু জানি বাংলাদেশ বা আরো অন্যান্য রাষ্ট্র যারা গ্রিন হাউস গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং ইফেক্টের চরম একটা ক্রান্তিকর অবস্থার মধ্যে দিয়ে পার করছে, অর্থাৎ যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য কিন্তু 10,000 ইউএস ডলারের 10,000 কোটি মার্কিন ডলারের একটি অঙ্ক তারা নির্ধারণ করেছিলেন যে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে। জি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন ফোরামে গিয়ে অনেকবার বলেছেন এই কম্পেনসেশনের কথা, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটার কিন্তু কোনো বাস্তবায়ন দেখতে পাইনি। কাজেই সামহাউ জিনিসগুলো থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে আমাদের রাষ্ট্র এবং এখানে বসবাসকারী ইনহ্যাবিটেন্টস মানে আমরা বিভিন্ন রকম ভাবে কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে চলেছি। জি আবার ফিরবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক। রিজওয়ানা হাসান, আপনার কাছে আসতে চাই যে আলোচনাটি অধ্যাপক ফারুক যেভাবে উল্লেখ করলেন, আমরা এখন পর্যন্ত যেটি লক্ষ্য করছি এবং এটি মনে হচ্ছে যে তার চীন এবং রাশিয়ার অংশগ্রহণ তারা করবে না, কিন্তু এই দুটি শক্তিকে বাইরে রেখে যে অঙ্গীকারগুলো কিংবা আমাদের দেশের বাস্তবতার ক্ষেত্রেও যদি আমরা বলি যে যেখানে বেশি ক্ষতি হয়েছে সেই দেশগুলোর ক্ষতিপূরণ কিংবা তাদেরকে এই জলবায়ুর ক্ষেত্রে একটি প্রত্যাশিত মান অর্জনের ক্ষেত্রে তাদেরকে বৈশ্বিকভাবে সহযোগিতা করা, এই যে একটি সম্ভাবনার জায়গাটা, এটি কি আসলে তৈরি হবে? সেই এই সম্ভাবনাটা দেখেন কিনা আপনি? যদিও অনেকটা আশার আলো নিয়েই সম্মেলনকে দেখছেন, কিন্তু এই জায়গাতে বৈশ্বিক রাজনীতিও আছে, ক্ষমতাধর রাষ্ট্রগুলোর নিজস্ব কিছু খামখেয়ালিপনা আছে, এই জায়গাতে এই বিষয়গুলোকে এড়িয়ে পৃথিবীকে সাজাতে বা জলবায়ুকে একটি মানুষের বসবাস উপযোগী করার ক্ষেত্রে কতটা আসলে আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারবো? ধন্যবাদ। আমি আশার আলো নিয়ে দেখি না, আমি অত্যন্ত উদ্বেগের সাথে দেখি, কিন্তু জি আমি ব্যক্তিগত স্বভাবের কারণে এবং ভবিষ্যৎ প্রজন্মের যে নেতৃত্ব দেখছি এই দুটোর উপর আস্থা রেখে বলছি যে আজকের দিনে যদিও তারা আমাদেরকে হতাশ করে, কিন্তু আসলে এখানে হতাশ করার কোনো সুযোগ থাকবে না, এই কারণে যে আজকে যারা তরুণ প্রজন্ম আগামীকাল কিন্তু তারাই জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো বেশি ফেস করবে, তারাই দেশ ছাড়া হবে, তারাই ভূখণ্ড ছাড়া হবে। সেখানে আমি আসার একটা সম্ভাবনা দেখি। দেখেন, আমি মনে করি না যে উন্নত বিশ্ব তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল এ যাবৎকাল সেই প্রতিশ্রুতি তারা মিট করতে পারে নাই অর্থের দিক থেকে। এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব মোড়লের ভূমিকায় অবতীর্ণ ছিল। আপনি রাশিয়া এবং চীনের এখনকার অবস্থান দেখে বুঝতে পারছেন যে পশ্চিমা বিশ্ব জলবায়ু পরিবর্তনের যে এজেন্ডা চাপিয়ে দেবে, চীন সে এজেন্ডা মেনে নেবে এমন সম্ভাবনা নেই। ফলে বিষয়গুলো আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। যদি আমাদের মতন ভুক্তভোগী বেশি ক্ষতির মুখে থাকবে এই দেশগুলোর কথা বিবেচনা করেন, তাহলে আমি বলবো যে উন্নত বিশ্ব এ যাবৎকাল কিন্তু বেশ শুভঙ্করের ফাঁকি দিয়েছে। তাদের কথা ছিল এডিশনাল টাকা দেওয়ার, বাড়তি টাকা দেওয়ার, জলবায়ু আমরা যাতে ওটা কি অ্যাডাপ্টেশন করতে পারি, কিন্তু তারা সে টাকা কিন্তু দেয়নি। তারা ডেভেলপমেন্টের টাকাটাই আবার নানান ভাবে জলবায়ু দেখিয়ে দেখিয়ে আমাদেরকে দিয়েছে, এবং তারপরেও 100 বিলিয়নের প্রতিশ্রুতির ধারে কাছেও তারা যেতে পারে নাই। তো তারা হঠাৎ করে এখন বদলে যাবে, এখন যেরকম একটা প্যান্ডেমিকের পরবর্তী অর্থনৈতিক মন্দার দিকে আছে এই সময় তারা কমিট করবে এবং বাস্তবায়ন করবে, এটা আমি একদম মনে করছি না। এবং সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই যে কোভিড পরবর্তী, একদম পরবর্তী বলা আসলে তো খুব মুশকিল, কারণ কোভিড এখনো চলছে, তো এই বলা যেতে পারে একটা নিয়ন্ত্রণের মধ্যে চলছে, অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, এই নিয়ন্ত্রণের অবস্থায় থেকে বৈশ্বিক নেতাদের অথবা ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মনস্তত্ত্বের কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা? আমি মনে করছি না, কারণ তারা যে সমস্ত শক্তি দিয়ে পরিচালিত হয়, তাদের যে সমস্ত শক্তি তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ করে, তারা হচ্ছে ফসিল ফুয়েল কোম্পানি, তারা হচ্ছে বড় বড় অ্যাগ্রো কর্পোরেশন। সেখানে মনস্তাত্ত্বিক পরিবর্তন এর সূচনা হলেও এটা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর হয়েছে এটা আমি বলবো না। তবে আপনার লাস্ট প্রশ্নের একটা উত্তর দিতে চাই, সেটা হচ্ছে উন্নত বিশ্ব যদি আমাকে রক্ষায় এগিয়ে নাও আসে, তারা যদি আমাকে যে প্রতিশ্রুত টাকা দেওয়ার কথা তা নাও দেয়, আমি তো আমার দেশের জনগোষ্ঠীর সাথে ইররেসপন্সিবল দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারবো না। কাজে আমাকে বাংলাদেশকে তার উন্নয়নের দর্শন নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে, এবং যেই দর্শনের কারণে আমার মাটি, পানি, বাতাস দূষিত হচ্ছে, বন উজাড় হচ্ছে, মৎস্য কমে যাচ্ছে, সেগুলোকে রেস্ট্রেইন করতে হবে যাতে করে আমার প্রকৃতি কেন্দ্রিক সমাধান আমি
পৌঁছাতে পারি, যদিও বিদেশে আমাকে টাকা নাও দেয়। জি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সৈয়দ রেজন হাসান, অসংখ্য ধন্যবাদ। এই সূত্রটি ধরেই আমি একটু অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক আপনার কাছে আসতে চাই, যেটি সৈয়দ রেজন হাসান বললেন যে আসলে বড় রাষ্ট্রগুলো আমাদের জন্য কি করলো সেটি অবশ্যই আমরা চিন্তা করব, বিবেচনায় রাখবো, কিন্তু আমাদের দেশকে বাঁচিয়ে রাখা, মানুষের উপযোগী, পরিবেশ উপযোগী যে আমাদের যে জলবায়ু কেন্দ্রিক যে প্রকল্পগুলো নিজেদের অর্থায়নে যেটি বাস্তবায়ন করতে পারি, সেই জায়গাতে আপনি কি পরামর্শ রাখবেন যেগুলো আমরা একেবারে আমাদের মতো করে, আমাদের বৈশিষ্ট্য, আমাদের আবহাওয়া সবকিছু বিবেচনা করে আমরা আমাদের জায়গাগুলোতে ফোকাস করার যে ক্ষেত্রগুলো আমাদের বিবেচনা করা উচিত, সেই বিষয়ে শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি প্রসঙ্গের অবতারণা করেছেন। আসলে আমি একটু আপনার যে কথাটি দিয়ে শেষ করলে সেটির সূত্র ধরে বলতে চাই। জি, যতটুকু আমরা আসলে নিজেরা করতে পারি, আমি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সেস তাদের একটি রেফারেন্স টেনে বলতে চাই। তাদের একটি রিসেন্ট একটি গবেষণা প্রবন্ধ বলছে যে যতটা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, তার যদি শতকরা হাত টানা যায় তাহলে সেটা 36%। অর্থাৎ গ্লোবালি ওয়ার্মিং এর কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে 36%। আর বাকিটুকু কিন্তু, অর্থাৎ প্রায় 64% কিন্তু আমাদের লোকাল কারণগুলো, লোকাল রিজনস। কাজে এই সকল লোকাল কারণগুলো কিন্তু আমরা নিঃসন্দেহে আমরা নিজেদের অ্যাডাপ্টেশনের মাধ্যমে, অভিযোজনের মাধ্যমে বা কোনো প্রকার নিউ টেকনোলজি অ্যাডাপ্টেশনের মাধ্যমে এগুলোকে সাথে একটা সমঝোতা করে নেবার চেষ্টা করতে পারি। কিন্তু সেক্ষেত্রেও একটি বিষয় গ্লোবালি ভুলে গেলে চলবে না, যেটা প্রিভিয়াস সম্মেলনের একটি মূল বিষয়বস্তু ছিল, সেটি হচ্ছে নেট জিরো। নেট জিরো মানেটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাসের নেট জিরো কন্ডিশন। মানে যতটুকু প্রোডাকশন হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস, রিডাকশনটাও হতে হবে অ্যাটমসফিয়ার থেকে ঠিক ততটুকু পরিমাণ। তাহলে গ্রিন হাউস গ্যাসের উৎপাদনটা হয়ে যাবে একেবারে জিরো। প্রোডাকশন যতটুকুই হবে না কেন ততটুকুই সামহাও কোনো একটা টেকনোলজি অ্যাডপ্ট করে বা কোনোভাবে কোনো অভিযোজনের মাধ্যমে আমাদেরকে সেগুলো সম্পূর্ণভাবে বায়ুমণ্ডল থেকে মুছে দিতে হবে, যেন গ্রিন হাউস গ্যাসের কোনো ইম্প্যাক্ট বা কোনো ইফেক্ট না থাকে। তবেই আমরা নেট জিরো প্রোডাকশনে পৌঁছাতে পারবো। আর নেট জিরো প্রোডাকশনে পৌঁছানো কিন্তু বাই 2050 সালের মধ্যে এটি একটি অভীষ্ট লক্ষ্য ছিল সকল জাতি রাষ্ট্রের জন্যই। বাংলাদেশের জন্য সেটি একটি বড় মেজারমেন্ট হতে পারে। কিন্তু আপনি যে জলবায়ু রিলেটেড তহবিলের কথা বললেন বা গবেষণার কথা বললেন বা অন্যান্য অভিযোজনের কথা বললেন, প্রত্যেকটি জিনিসের পেছনেই কিন্তু অর্থের বিষয়টি সাংঘাতিক রকম ভাবে প্রাসঙ্গিক। আপনি সেই অর্থগুলো হাতে না আসলে, সেই অর্থগুলো না পেলে, সেটা গ্লোবালি কোনো ফান্ড কালেকশনের মাধ্যমেই হোক বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ক্লাইমেট ফান্ড তৈরি করা হোক না কেন, সেগুলো কিন্তু রিসার্চারদের দোরগোড়ায় এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই প্রান্তিক মানুষদের দোরগোড়ায় পৌঁছতে হবে খুব ভালোভাবে। আদারওয়াইজ এটার কোনো মিনিং থাকবে না। আমরা জানি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর কিন্তু জলবায়ু তহবিল রয়েছে একটা, যেখান থেকে হিউজ রিসার্চ ফান্ড দেয়া হয়, হিউজ জনগোষ্ঠীকে এটার দ্বারা বিভিন্ন প্রকল্পে তাদেরকে আশ্রয়ন করা হয়েছে, পরিবেশ বান্ধব ইট তৈরি হয়েছে যে ইটগুলো কম হিট অ্যাবজর্ব করে এবং সেগুলো পরিবেশের জন্য ভালো। সোজা কথায় ওয়ার্মিংটা কমায়। আমি প্রাসঙ্গিকভাবে বলতে চাই, আপনাদের ঢাকা শহরেই বিগত 20 বছরে টেম্পারেচার বেড়েছে 2.7 ডিগ্রি সেলসিয়াস। যে কথাটা বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আবহাওয়া অধিদপ্তর বলছে যে বিগত 30 বছরে টোটাল বাংলাদেশের গড় সামগ্রিক তাপমাত্রা বেড়েছে 0.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই সিচুয়েশন গুলো কিন্তু তৈরি হচ্ছে মূলত গ্লোবাল মানে ইন্ডাস্ট্রিয়ালাইজড এলাকাগুলো থেকে, যেখানে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলছে, প্রচুর পরিমাণে মিউজ ফ্যাক্টরি গুলো চলছে, সেসব জায়গা থেকেই এই ধরনের গ্যাসগুলো উদ্গীরণ হচ্ছে। কিন্তু সেগুলো আমরা চাইলে নিঃসন্দেহে লোকালি কন্ট্রোল করতে পারি, যেখানে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে যারা পরিবেশের সাথে আইন প্রণেতা যারা রয়েছেন তাদের, সরকারের, রিসার্চারদের, প্রান্তিক জনগোষ্ঠী যারা ক্ষতিগ্রস্ত, সকলের একটি ওয়েল কোঅর্ডিনেশন এবং কম্বিনেশন দরকার। তাহলে বোধহয় বিষয়টাকে একটা ভালো পরিণতির দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনার আলোচনার সূত্র ধরে সৈয়দ রেজন হাসান আপনার কাছে আসতে চাই। তিনি ডক্টর মুরাদ যেটি বললেন যে আসলে এই ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণার একটি বিষয় রয়েছে, সেক্ষেত্রে ফান্ড একটা বড় একটি বিষয়, এবং গবেষণার আমাদের দেশে যে সাধারণত যেটি দেখা যায় যে গবেষণার যে ফাইন্ডিংস যেগুলো আসে সেই অনুযায়ী আমাদের প্রকল্প তৈরি করা বা বাস্তবায়নের ক্ষেত্রগুলোতে আমরা খুব একটা বেশি পরিবর্তন কিন্তু অতীতের প্রেক্ষাপটে দেখি না। আরেকটি বিষয় যেটি আপনি প্রতিনিয়ত এটি নিয়ে কাজ করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, কিন্তু আপনি কোনোভাবে দমে যাচ্ছেন না, আপনি আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেটি হলো পরিবেশ উপযোগী আমাদের সকল প্রযুক্তি এবং উন্নয়ন কার্যক্রমকে পরিবেশ উপযোগী করা। এই জায়গাতে আমরা কতটা আসতে পেরেছি বা কাজ করতে পারছি?
আমরা আসতে পারিনি। আমি ফারুক ভাইয়ের কথার সাথে সম্পূর্ণ একমত। আমি জি। খালি আমার চশমা দিয়ে বিষয়টা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন, আমরা দাবি করছি উন্নত বিশ্ব তার জিডিপি 10% থেকে 15% যাতে উন্নয়নশীল বিশ্বকে দিয়ে দেয়, যাতে করে উন্নত বিশ্বের সৃষ্টি করা জলবায়ু বিপর্যয়ের সাথে উন্নয়নশীল বিশ্ব খাপ খাইয়ে চলতে পারে। কিন্তু আমি যদি বাংলাদেশে তাকাই, খুবই ভালো উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার যে প্রত্যেক বছর বাজেটে ক্লাইমেটের জন্য কিছু টাকা রাখছে। সেটা কিন্তু আমার মোট জিডিপির 0.79%। হ্যাঁ, সেখানে আমার মনে হয় যে আমাদের এইখানে বাড়ানো দরকার এবং উপকূলীয় জনগোষ্ঠী যারা সরাসরি বিপদটার মুখোমুখি প্রথমে হবে তাদের প্রতিরক্ষার জন্য টাকা ব্যয় করা দরকার। দ্বিতীয় একটা কথা বলতে চাই যে হ্যাঁ, আমাদের গবেষণায় দিতে হবে। উনি বিকল্প ইটের কথা বলেছেন। যেই সময়ের মধ্যে আমরা বিকল্পে চলে যেতে পারতাম, প্রত্যাশিত সময়ের সাথে অনেক বেশি সময় লাগছে এবং আদৌ যেতে পারবো এরকম লক্ষণ এখনো পর্যন্ত দেখা যায়নি, যদিও বলা হচ্ছে সরকারি সকল নির্মাণ কাজে বিকল্প ব্যবহার করা হবে। কিন্তু ফারুক ভাই নিজেও জানেন যে বিকল্প ব্যবহার করতে গিয়ে আবার সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। সিমেন্ট তো আবার বিকল্প হতে পারে না পোড়া মাটির ইটের কাজে। কোনটাকে আমরা বিকল্প বলছি বুঝতে হবে। এমন অনেক উদ্ভাবন বাংলাদেশে হয়েছে যেখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট ছিল না। হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট না থাকলেও প্লাস্টিকের পলিথিনের বিকল্প এসছে, অনেক ভালো প্রজাতির ধান এসছে। কিন্তু এই জিনিসগুলোকে কমার্শিয়াল স্কেলে করে সকলের কাছে নিয়ে যেতে গেলে কিন্তু আসলে আমাদেরকে সত্যি ইনভেস্টমেন্ট লাগবে। আরেকটা শেষ কথা বলি, টাকা আসলেই সমস্যার সমাধান হবে তা না। তাই যদি হতো তাহলে বারবার বাঁধ ভেঙে যাওয়া এবং বাঁধ নির্মাণ করার পরেও গাবুরা, দাকোপ এ সমস্ত এলাকায় কেন আবার বাঁধ ভেঙে যায় জলোচ্ছ্বাস হলেই? টাকাটা যেন ঠিক মতো ব্যবহার করা হয়, যার প্রয়োজন তার কাছে যায়, এটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের জলবায়ু ফান্ডে এমন অনেক প্রকল্প দেয়া হয় যেগুলোর সাথে সরাসরি ভাবে জলবায়ু পরিবর্তন ব্যবস্থাপনার কোনো সম্পর্ক নাই। সে আলোচনা আরেকদিন করা যাবে। আরেকটা কথা বলিনি, বিকল্প তো আমরা তো জানি সমস্যার কিসে হচ্ছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোতে সমস্যা হচ্ছে। এখানে তো গবেষণার দরকার নেই ফারুক ভাই, এখানে তো সরাসরি আমরা কয়লাকে এলএনজি কে না বলে রিনিউয়েবলে যেতে পারি। কিন্তু আমরা কিন্তু কয়লাকে এবং এলএনজি কে না বলছি না। আমাদের কোথায় টাকা দরকার, যে কেমন করে আমরা রিনিউয়েবলটাকে কম জায়গা লাগে এমন প্যানেল করতে পারবো, ব্যাটারি কেমন করে ম্যানেজমেন্ট করব, কেমন করে গ্রিডে সাপ্লাই করব, সে জায়গায় অবশ্যই আমাদের রিসার্চ লাগবে। আমাদের মতন সৌরশক্তিওয়ালা দেশ কেন কয়লা পোড়াবে, কেন সে এত এক্সপেন্সিভ নিউক্লিয়ার প্ল্যান্ট করতে যাবে? এগুলোতে কার লাভ হয়? কন্ট্রাক্টরদের লাভ হয় আর কিছু দুর্নীতিবাজ লোকের লাভ হয়। তো বিকল্পের জন্যই যে গবেষণা করতে হবে তা না, যেখানে অনেক বিকল্প আছে সেগুলোই তো আমরা এডপ্ট করছি না। কিন্তু সেই বিকল্পগুলো আমাদের জন্য খাপ খাইয়ে নেওয়ার জন্য অবশ্যই গবেষণা করতে হবে। এবং এই গবেষণায় বিশেষ করে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমি তো কোনো বিকল্প দেখি না। সেক্ষেত্রে আমি অবশ্যই ফারুক ভাইয়ের সাথে একমত, এবং সেখানে লোকাল ইনোভেশনকে প্রাধান্য দিতে হবে। বিদেশের রিসার্চ নিয়ে আমার কাজ করার দরকার নেই, আমার লোকাল ইনোভেশনকে, লোকাল উদ্ভাবনকে আমার প্রাধান্য দিতে হবে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ রেজওয়ানা হাসান। একটু আসতে চাই আপনার কথা সূত্র দিয়ে অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক, যে আসলে আমাদের তো স্থানীয় যে লোকাল কারণের বিষয় আপনি বলছিলেন, যে এবং আমাদের বিকল্প ব্যবহার, পরিকল্পিত শিল্পায়ন, এই বিষয়গুলো আপনার আলোচনা থেকে আসলো। আমাদের যেটি সৈয়দ রেজওয়ানা হাসান বললেন, যে আসলে আমাদের টার্গেট পিপলের কাছে যারা জলবায়ুর পরিবর্তনের ক্ষেত্রে যারা নেতিবাচকভাবে এর ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা যারা ভিকটিম হচ্ছেন জলবায়ুর প্রেক্ষাপটে, তো তাদের এই টার্গেট পিপলের কাছে আমরা কতটা আমাদের সেই ক্ষতি অথবা এই অ্যাডাপ্টেশনের যে প্রক্রিয়া তাদের কাছে কতটা পৌঁছাতে পারলাম, এটি একটি বিষয়। আমি এই প্রেক্ষাপটে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাচ্ছি, জলবায়ু পরিবর্তন সেটি তো আমাদের মতো করে এক একটি দেশের কাঠামো সবকিছুই অন্য দেশ থেকে ভিন্ন, নিজেদের মতো করে আমাদেরকে ভাবতে হবে এবং সেই ভাবনার মধ্যে অবশ্যই বৈশ্বিক বিষয়গুলো থাকবে। কিন্তু আমরা জলবায়ু করে চিৎকার করছি, এটা বুঝে শুনে করছি কিনা, যে আমাদের যে যে জায়গাগুলোতে কার্যক্রম প্রয়োজন সেই জায়গাগুলোকে সামনে নিয়ে এসে আমাদের পরিকল্পনার যে কথা বলছি, যে প্রকল্পের কথাগুলো বলছি, সেগুলো ঠিক আছে কিনা সেটি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আবারও ধন্যবাদ জানাই আপনাকে এবং অ্যাডভোকেট রেজওয়ানা চৌধুরী আপাকেও। উনি আসলে বেশ কতগুলো কথা বললেন, আসলেই নিঃসন্দেহে প্রাসঙ্গিক কথাগুলো বলেছেন। কিন্তু আমি আসলে উনার ফিল্ড অফ এক্সপার্টাইজের জায়গা থেকে বলতে চাই, নিঃসন্দেহে আমাদের নিজস্ব ইন্ডিজেনাস টেকনোলজি বা আমাদের দেশীয় যে সকল প্রযুক্তি রয়েছে, সে সকল প্রযুক্তিগুলো গ্লোবাল ওয়ার্মিং এর ধাক্কা বা বৈশ্বিক উষ্ণায়নের ধাক্কা মোকাবেলা করার জন্য আসলে কতটুকু সাফিসিয়েন্ট,
এটি একটি বিষয়, যে বিষয়টি নিয়ে উপসংহারে উপনীত হতে গেলে নিঃসন্দেহে আপনাকে সেই মানে গবেষণায় ফিরে আসতে হবে যে আসলে সেটা কতটুকু। বললাম পরিবেশ বান্ধব ইটের কথা, নট নেসেসারিলি কিন্তু যে ইটগুলোর উপরে সিমেন্টিং ম্যাটেরিয়ালস দিতেই হবে। পরিবেশ বান্ধব ইটগুলো নিয়ে রিসেন্টলি প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প হয়েছে, যেগুলোর উপরে কিন্তু কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। জি মানে আমি এটা বলতে চাচ্ছি যে ইটস আ ম্যাটার অফ কনসেপ্ট, যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। এটা নতুন একটি কনসেপ্ট আমাদের দেশের জন্য, যে আমরা শুধুমাত্র পরিবেশ বান্ধব ইট ব্যবহার করব, ইটগুলো একটার সাথে আরেকটি কানেক্ট করবার জন্য সিমেন্টিং ম্যাটেরিয়ালস হিসেবে বা বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে সিমেন্ট ব্যবহার করব, কিন্তু কখনোই সে দেয়ালের উপরে সিমেন্ট দিয়ে প্রলেপ দেব না। ইটগুলো বানানোর সময় যেটা বিকল্প করছে HBRI, সেখানে সিমেন্ট দিচ্ছে, আমি সেটা বলেছি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, ঠিক, এই ইট বানানোর প্রযুক্তিটাও কিন্তু একটু স্লাইটলি ডিফারেন্ট। এনিওয়ে, এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি নিজেও ম্যাগসাইসে পুরস্কারে ভূষিত একজন বাংলাদেশের জন্য প্রমিজিং একজন নারী নেতৃত্ব আমি বলবো, অন্তত ইন টার্মস অফ বেলা আর কি, বাংলাদেশে আইন প্রণয়নের দিক থেকে। আমি নিজেও আমার ক্লাসে পড়ানোর সময় অনেক সময় আপনার রেফারেন্স টেনে কথা বলি যে উনি বাংলাদেশের জন্য অন্তত পরিবেশ বিষয়ক আইন নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জলাভূমি ভরাট বা এই যে লেক খালগুলো দখল করে ফেলা, সব অবাধে গাছ কেটে ফেলা, পাহাড় কেটে ফেলা, আমি জানি আপনাদের বেলারই অনেক আইন কিন্তু রয়েছে। আমার নিজের ডিপার্টমেন্টে, আমার নিজের ডেস্কে অনেক আইন রয়েছে, যেগুলো নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি জেনেছি। এইটুকু বলতে চাই উপস্থাপকের মাধ্যমে, আসলে আইন তো রয়েছে, আইনের কতটুকু প্রয়োগ আমরা পেয়েছি, আমার প্রশ্নটি এখানে। বিভিন্ন রকম আইন যেটা রয়েছে সেটা আসলে কতটুকু প্রয়োগ করতে পেরেছি, বেশ এটা নিয়ে আর যাবো না। কিন্তু আপনার যে অধ্যাপক ফারুক, আপনার এই প্রশ্নটি যদি আমি আপনার কাছে ছুড়ে দিই যে আসলে আইন আমাদের আছে, কতটুকু প্রয়োগের জায়গা, তাহলে সেই জায়গা থেকে বেলার আমরা যতই প্রশংসা করি না কেন, অবশ্যই তারা ভালো কাজ করছে, কিন্তু তাদের কাজগুলো সরকারি মহলে বা এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো কতটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জায়গা থেকেও বিচার করলে তো আমরা জলবায়ু কেন্দ্রিক বাংলাদেশের অবস্থানটা তো আমরা বুঝতে পারি যে আসলে আমরা কোন জায়গায় আছি। অধ্যাপক ফারুক। জি জি, নিশ্চয়ই। আমি একটু 2012 সালের কথা যদি আপনাকে স্মরণ করিয়ে দিই, মনে আছে বোধহয়, আমরা সে সময় খুব অবাধে প্লাস্টিক ব্যবহার করতাম। সে সময় কিন্তু 20 মাইক্রনের বেশি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ করা হলো। আমার মনে আছে সেই সময়টাতে কিন্তু হঠাৎ এখন এই যে প্লাস্টিকের বিষয়টি বললেন যে এখন অবাধে ব্যবহার না করলে মানুষ গোপনে ব্যবহার করছে, সেটা আমরা তো বন্ধ করতে পারিনি। না, আমি সেই জায়গাটাতে আসতে চাচ্ছি যে আসলে কিন্তু আমরা পারিনি। আমার কাছে মনে হয়েছে যে অল্প কিছুদিন, 15 দিন 1 মাস পারলাম, এরপরে আর কেন পারছি না। সেই যে আইনটা প্রয়োগ করা হয়েছিল সেই 15 দিন 1 মাস ব্যাপী সময়টাতে নিঃসন্দেহে সেই আইনটাতে আবার শিথিলতা চলে এসছে। সেই জন্য বিভিন্ন রকম ভাবে লুকিয়ে জিনিসগুলো আবার পূর্ব অবস্থায় ব্যবহার করা হচ্ছে আর কি। এনিওয়ে, আমি আপনার কোস্টাল রিজিয়নে যেতে চাই, যে সেখানে মানুষগুলোর কথা বলছিলেন যে যারা প্রান্তিক জনগোষ্ঠী বা কোস্টাল রিজিয়নে বসবাস করে মানুষ, মূলত তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু বিভিন্ন রকম ভাবে। এটার ভেরি রিসেন্টলি একটা রিসার্চ আমরা করে দেখেছি যে স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন, যেটার কথা আমরা বলছি, লবণাক্ত পানির যে লবণাক্ততা, মাটির নিচ দিয়ে লবণাক্ত পানি এখন বে অফ বেঙ্গলের তীর থেকে, উপকূলবর্তী অঞ্চল থেকে এসে সাতক্ষীরা রিজিয়নের একদম নর্দার্ন পার্ট পর্যন্ত পৌঁছে গেছে। সেসব জায়গাগুলোতে কিন্তু আমার কৃষকরা সাংঘাতিক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে লবণাক্ততা প্রতিরোধী ফসল যেগুলো চাষ করা হতো, সেগুলো কিন্তু এখন লবণাক্ততার মাত্রা এত বেড়ে যাচ্ছে যে তারা সেগুলো প্রতিহত করতে পারছে। জি অধ্যাপক ফারুক, আজকে আলোচনাটা আমরা শেষ করব। আজকে এই আলোচনা আরো একদিন আরো বড় করে করতে চাই। একেবারে শেষ লাইনটি শুনতে চাই আপনার কাছ থেকে অধ্যাপক ফারুক, শেষ লাইনটি। আমি শেষ লাইন সেটাতেই ফিরে আসতে চাই যে আসলে আমাদের দৃষ্টি সেদিকে দেওয়া উচিত যে নেট জিরো প্রোডাকশন। আমরা কোনোভাবেই গ্লোবাল ওয়ার্মিং করে যে ধরনের গ্যাসগুলো, গ্রিনহাউস গ্যাসগুলোর প্রোডাকশন কমিয়ে আনবো। সেই সাথে সাথে এই কলকারখানার উৎপাদনগুলো, বিভিন্ন গ্যাসের যে উৎপাদনগুলো হচ্ছে, সেখানে ক্যাটালাইটিক কনভার্টার গাড়িতে লাগানো বা অন্যান্য আরো পরিবেশগত যত রকম আনুষঙ্গিক বিষয় আছে, সব বিষয়গুলোতে সাংঘাতিক রকম ভাবে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন, ল এর এনফোর্সমেন্ট প্রয়োজন এবং সকলের কোঅর্ডিনেশন প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক, অসংখ্য ধন্যবাদ সৈয়দ রেজওয়ান হাসান। একেবারে শেষ মন্তব্য হচ্ছে যে প্রকৃতি আর পরিবেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয়, প্রকৃতি আর পরিবেশকে রক্ষা করেই উন্নয়নের দিকে যেতে হবে, নতুবা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আমরা অসহায় হয়ে পড়ব। আইনের প্রয়োগের বিষয়টি বলা হচ্ছে, আইনের প্রয়োগের সবচেয়ে বাধা কোথায় আমাদের দেশে? বেলা যখন কাজ করতে যায় কোন বিষয়কে সবচেয়ে বেশি থ্রেট মনে করে? সবচেয়ে বড় থ্রেট হচ্ছে গণতন্ত্র এবং জবাবদিহিতা না থাকা। এ দুটো না থাকার কারণে আসলে আইন থাকলেও আইন আমার পক্ষে বা যেদিকে প্রয়োগ হওয়ার কথা সেদিকে প্রয়োগ না হয়ে
কতগুলো ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর দিকে প্রয়োগ হয়, এবং যেহেতু জবাবদিহিতা নেই, তো তাদেরকে যেভাবে করে আইনের আওতায় আনার উচিত ছিল আমরা তা পারছি না, উল্টো আমরা ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে পড়ে যাচ্ছি। তো আমি মানে বলবো এর সাথে একটু যুক্ত করে একটু শুনতে চাই যে রাজনীতি এর সাথে কতটা যুক্ত? খুবই খুবই যুক্ত। দেখেন, এক গণতন্ত্রে যেমন প্রত্যেকটা মানুষের ভূমিকা আছে, পরিবেশ রক্ষায় তেমনি প্রত্যেকটা মানুষের ভূমিকা আছে। রাজনীতি যদি ন্যস্ত স্বার্থ গোষ্ঠী দিয়ে ডিকটেটেড হয়, তাহলে আমার আপনার এজেন্ডা গুলো কিন্তু হার্ডকোর এজেন্ডা, প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, কিন্তু এই প্রাকৃতিক সম্পদ তো কুক্ষিগত করতে ন্যস্ত স্বার্থ গোষ্ঠী রয়ে গেছে। তারা যদি রাজনীতিকে ডিকটেট করে, তাহলে আমরা যতই আইনের কথা বলি, সংবিধানের কথা বলি, বন আইনের কথা বলি, পরিবেশ আইনের কথা বলি, শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিন্তু শিল্প আইন। জি, শেষ পর্যন্ত একেবারে শেষ লাইনটি রেজওয়ানা হাসান, শেষ লাইনটি সকলের উদ্দেশ্যে শেষ লাইনটি। আমাদের সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে যে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে রক্ষা করব, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা যেন যার যার অবস্থানে থেকে সে দায়িত্ব পালন করি। অসংখ্য ধন্যবাদ সৈয়দা রেজওয়ানা হাসান এবং অধ্যাপক ডক্টর মুরাদ আহমেদ ফারুক, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের মতামত তুলে ধরার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.